ওকে, ক্লাস অলরেডি দেরি হয়ে গেছে একটু, আমরা কোশ্চেনে চলে যাই একবারে। What diagnosis fits best with this clinical picture? An 18-year-old student has never been vaccinated against measles, presents to his GP with symptoms suggestive of the disease. He is sent home and advised to rest, but later presents to the emergency department with anterior chest pain that is worse on inspiration and relieved by sitting forward. On examination, there appears to be a rub on auscultation. তাহলে ডায়াগনোসিস হচ্ছে পেরিকার্ডাইটিস। পেশেন্ট যদি একটা ভাইরাল ইলনেসের হিস্ট্রি থাকে, আর এর সাথে অ্যান্টিল চেস্ট পেন থাকে, এবং পেনটা ঘটে কিসের কিসে, ইন্সপিরেশনে, আফটার লাইং, অথবা কাফিং, রিলিভড হয় বাই সিটিং ফরওয়ার্ড। আচ্ছা, এক্সামিনেশনের প্যাথোগনোমিক ফিচার্স কি পেরিকার্ডিস ক্ষেত্রে? পেরিকার্ডিয়াল লাভ। তাহলে পেরিকার্ডিটিসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট এক্সামিনেশন ফাইন্ডিং হচ্ছে পেরিকার্ডিয়াল লাভ বা প্যাথোগনোমিক ফিচার যদি বলে এটা। ইনভেস্টিগেশনের মোস্ট স্পেসিফিক ফাইন্ডিংস কি বলে ইসিজিতে? পিয়ার ডিপ্রেশন। What diagnosis fits best with this clinical picture? 62-year-old man presents with persistent indigestion-like pain, left external in nature, radiating to his jaw. He is a heavy smoker of some 40 cigarettes per day and has been previously treated for Barrett's esophagus. On examination, he is bradycardic at 55 beats per minute, blood pressure 100 by 50 millimeter mercury, ECG levels, ST elevation in lead 2, 3, and AVF. Diagnosis হচ্ছে inferior myocardial infarction. কোন আর্টারি ইনভলভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এখানে? রাইট কোন আর্টারি। ইনফিরিয়র এম এর সাথে আর কি কি এমআই অ্যাসিড থাকতে পারে? রাইট ভেন্ট্রিকুলার ইনফ্লাকশন, আর একটা থাকতে আছে পোস্টেরিয়র এক্সটেনশন। তাহলে কোনো পেশেন্ট যদি ইনফিরিয়র এমআই থাকে, তাহলে এর সাথে আমরা কয়েকটা জিনিস ইসিজিতে খুঁজতে হবে। একটা রাইট ভেন্ট্রিকুলার ইনফ্লাকশন আছে কিনা, পোস্টেরিয়র এক্সটেনশন আছে কিনা, 3 নম্বর হচ্ছে কোনো হার্ট ব্লক আছে কিনা, 4 নম্বর আছে আদার্স কোনো অ্যারিথমি আছে কিনা। তাহলে এটা লাগবে হচ্ছে যখন এমআরসিপি পার্ট করতে দিবেন, ইসিজি থাকবে, তখন ইনফিরিয়র দেখে খুশি হয়ে যাবে না, ইনফিরিয়র সাথে আর কিছু দেখা লাগবে। আর একটা লাগতে পারে হচ্ছে যদি অস্পি পরীক্ষাগুলোতে হয়, এফসিবিএস এ বা রেসিডেন্সি যেখানে দেন, এন্ট্রিওটা হতে পারে, এন্ট্রিওটা খুবই রেয়ার, মানে আনকমন আর কি। What diagnosis fits best with this clinical picture? তাহলে 38-year-old man presents, তিনি প্রেজেন্ট করছে recurrent shoulder subluxation. His main complaints are tiredness and increasing dyspnea on exertion. He is very tall and thin, height 1.93 meters, 6.4 inches. On examination, his blood pressure 170 by 70 millimeter mercury. He has left ventricular hypertrophy, low pitch diastolic murmur at the lower sternal edge, and systolic seal at the base of the heart. তাহলে এখানে মারামারিটা হচ্ছে অ্যাওর্টিক রিজেকশনে। ডায়াগনোসিস কি পেশেন্টের? মারফান সিনড্রোম। অ্যাওর্টিক রিজেকশনে ব্লাড প্রেশার কেমন পাওয়া যায়? এটা একটা নাম আছে। পালস প্রেশারটা কেমন থাকে? ন্যারো।
হোয়াইট পালস প্রেশার। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকবে হচ্ছে হোয়াইট পালস প্রেশার, আর অ্যাওর্টিক স্টোনোসিস থাকবে হচ্ছে ন্যারো পালস প্রেশার। অ্যাওর্টিক রিগার্জিটেশনে কি হয়, অ্যাওর্টা থেকে ব্লাড গুলা ভেন্ট্রিকুলে চলে আসে ডিউরিং ডায়াস্টল। এর ফলে কি হয়, ডায়াস্টলিক প্রেশারটা কমে যায়। সিম্পল আর কি। তাহলে অ্যাওর্টিক রিগার্জিটেশন কি হবে, ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা কমে যাবে। আবার এক্সট্রা যে ব্লাডটা ডায়াস্টলের সময় অ্যাওর্টা থেকে ভেন্ট্রিকুলে আসবে, সেটা কি হবে, সিস্টলের সময় আবার অ্যাওর্টাতে যাবে। তাহলে এই ক্ষেত্রে যদি সিস্টলিক ব্লাড প্রেশারটা বেশি থাকে, তাহলে এই দুটা যদি ডিফারেন্সিয়েশন করা হয়, তাহলে এসবিএফ বেশি, ডায়াস্টলিক ব্লাড প্রেশার কম, তাহলে কি হবে, পালস প্রেশার বেড়ে যাবে। আর অ্যাওর্টিক স্টেনোসিসে কি হয়, যেহেতু এখানে অবস্ট্রাকশন আসে, তো সিস্টলের সময় তো ব্লাডটা পাস করতে পারবে না, তাহলে সিস্টলিক ব্লাড প্রেশারটা কম থাকবে, ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা নর্মালি থাকলো। তাহলে এই ক্ষেত্রে কি হবে, পালস প্রেশারটা রিডিউসড হবে। তাহলে এটা অনেক সময় পরীক্ষায় আসে যে অ্যাওর্টিক রিগার্জিটেশনে পালস প্রেশার কেমন থাকে, অ্যাওর্টিক স্টেনোসিসে পালস প্রেশার কেমন থাকে। আবার পরীক্ষার সময় অনেক সময় স্যারা জিজ্ঞেস করে যে এরকম একটা মারমার পাইছো, আর্লি ডায়াস্টলিক মারমার, সাথে কি দেখতে চাও। তাহলে দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে পালস, একটা হচ্ছে বিপি। তাহলে যদি ডায়াস্টলিক এরকম একটা মারমার পাই, তাহলে এর সাথে আমরা পালসে কি পাবো, এখানে এবং লিখছেন তো কলাপসিং পালস পাবো। আর ব্লাড প্রেশারটা পাবো হচ্ছে ওয়াইট পালস প্রেশার, মানে সিস্টোলিকটা বেশি থাকবে, ডায়াস্টলিকটা কম থাকবে। এই পেশেন্টের ক্ষেত্রে আছে 170 আছে, ডায়াস্টলিকটা 70। তাহলে অনেক সময় স্যারা বলে যে অ্যাওর্টিক রিগার্জিটেশনের মারমার আছে, রিলিভেন্ট কি কি দেখবা, তাহলে পালস এবং প্রেশার এই দুটো জিনিস অবশ্যই বলতে হবে। আর একটা বলা লাগবে হার্ট ফেলের সাইন আছে কিনা, তাহলে আমার হচ্ছে কোনো বেজাল ক্রেপস আছে কিনা, এই তিনটা জিনিস অবশ্যই বলতে হবে রিলিভেন্ট দেখার সময়। তাহলে এটা লাগবে হচ্ছে আমরা যখন ক্লিনিক্যাল পরীক্ষা দিব। আর পার্ট 1 পরীক্ষায় আসবে ব্লাড প্রেশার, পালস প্রেশার কেমন থাকে, পালস কেমন থাকে, অথবা ঘুরায় আসতে পারে হোয়াইট পালস প্রেশারের কজ কি কি হতে পারে। তাহলে হোয়াইট পালস প্রেশার একটা কজ হচ্ছে অ্যাওর্টিক রিগার্জিটেশন, এখানে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বেশি থাকে, ডায়াস্টলিক ব্লাড প্রেশারটা কম থাকে। What is the likely diagnosis? A 54-year-old man presents with an irregular tachycardia with a ventricular rate around 120 beats per minute. He played in a cricket match in the previous day and consumed 28 units of alcohol in the evening. On examination, blood pressure 95/50 mmHg. তাহলে irregular tachycardia সাথে অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি আছে, ব্লাড প্রেশার এখন আছে 95/50 mmHg। ডায়াগনোস হচ্ছে প্যারাক্সিমাল অ্যাক্টিয়াল ফিব্রিলেশন। এই পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস কি হবে, বিটা ব্লকার। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ওয়েট করা যেতে পারে বা কার্ডিওভার্সন করা যেতে পারে, এটা যেহেতু রিভার্সিবল কজে অ্যালকোহল, সেটা বিটা ব্লকার লং টার্ম দরকার হবে না ইউজুয়ালি। পেশেন্ট যদি আনস্টেবল থাকতো সেক্ষেত্রে আমরা কার্ডিওভার্সন করতাম। এটার ক্ষেত্রে যেহেতু অ্যালকোহল কনজাম্পশনে পরে হয়েছে, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি কোনো সিমটম না থাকে বা অন্য কিছু না থাকে, সেক্ষেত্রে ওয়েট করা যেতে পারে। Our diagnosis fits best with the clinical picture. With this clinical picture, a 34-year-old man is brought by his wife. He has been unwell for a few days with severe pharyngitis that is thought to be related to a Epstein-Barr virus infection. He is visibly dyspneic at chest. There is evidence of ankle swelling and bilateral crackles on auscultation of his chest. Blood pressure 100/50 mmHg, pulse 105. ECG shows sinus tachycardia with non-specific STT changes. Troponin T is elevated. তাহলে পেশেন্ট একটা ভাইরাল ইলনেস আছে, হিস্ট্রি অফ ভাইরাল ইলনেস, এর সাথে পেশেন্টের ডিসপনিয়া আছে, অ্যাঙ্কেল সোয়েলিং আছে, আর কি আছে, বেজাল ক্র্যাকলস আছে। ট্রোপোনিন টি বেশি।
তাহলে এই ধরনের ভাইরাল ইলনেসের পরে যদি পেশেন্টের হার্ট ফেলার ডেভেলপ করে, তাহলে শর্টনেস অফ ব্রেথ, অ্যাঙ্কেল সুয়েলিং, ভেসাল ক্যাভিটেশন, বুঝেছেন, হার্ট ফেলারের ফিচার্স আছে পেশেন্টের। তাহলে ডায়াগনোসিস হচ্ছে মায়োকার্ডাইটিস। তাহলে পেশেন্টের যদি ভাইরাল ইলনেস সাথে হার্ট ফেলার থাকে, ডায়াগনোসিস হচ্ছে মায়োকার্ডাইটিস। পেশেন্টের যদি ভাইরাল ইলনেস হিস্ট্রি থাকে, সাথে যদি চেস্ট পেইন থাকে এবং হচ্ছে সেটা যদি পজিশনাল হয় বা পোস্টাল চেঞ্জের সাথে চেঞ্জ হয়, তাহলে সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস। তাহলে এই দুটো মনে রাখা লাগবে। ভাইরাল ইলনেস দিয়ে দুইটা আসতে পারে। 72-year-old woman presents with two syncopal episodes, and the second episode has occurred on a particular hot day after a family walk. She has a past history of hypertension and taking thiazide diuretics. Blood pressure 160 by 125 millimeter mercury. There is an ejection systolic malmal auscultation of her chest that radiates to the carotids. Diagnosis কি? Aortic stenosis. তাহলে মালমালগুলো পরীক্ষায় খুব কমনলি আসে। সিস্টোলিক মালমাল, ডায়াস্টোলিক মালমাল, সিস্টোলিক মধ্যে আবার ইজেকশন সিস্টোলিক বা মিড সিস্টোলিক, এরপর আছে প্যান সিস্টোলিক। এগুলো একটু খেয়াল রাখতে হবে। এয়ারটিক স্টেনোসিসে পালস কেমন পাওয়া যায়? স্লো রাইজিং। আর পালস প্রেশার কেমন থাকবে? এটা পালস প্রেশার। তাহলে এগুলো বারবার বলার কারণ হচ্ছে এগুলো পরীক্ষায় মোটামুটি আসে, কোনো না কোনো বার আসবেই, তো এইগুলো ভুল করা যাবে না। এওরটিক রিগার্জিটেশন আমরা মারমার পাই হচ্ছে ইউজুয়ালি আর্লি ডায়াস্টোলিক মারমার, আপনি সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। এওরটিক রিগার্জিটেশনে কি কি মারমার পাওয়া যায়, এটা অনেক পরীক্ষায় আসে। একটা তো পাইলাম আর্লি ডায়াস্টোলিক মারমার, আর কি মারমার পাওয়া যেতে পারে? অস্টিন ফিন মারমার, এটা কি জিনিস? এওরটিক মার্টাল অবস্ট্রাকশন। তাহলে আমরা যদি হার্টের ছবিটা দেখিয়ে রাখুন, তাহলে এখানে মনে করেন অ্যাওর্ট আছে, পাশে আছে মাইটাল ভালভ, এখানে আছে মাইটাল ভালভ। তাহলে অ্যাওর্টিক রিজেকশনে কি হচ্ছে, যখন ভেন্ট্রিকলটা ডায়াস্টল হবে, মানে আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যাচ্ছে, এখানে ব্লাড আসতেছে। এই সময় ব্লাড আসার কথা ছিল হচ্ছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে, তাহলে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে ব্লাড আসবে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসবে। আর অ্যাওর্টিক ভালভটা এই সময় বন্ধ থাকার কথা ছিল, যেহেতু সে প্রপারলি বন্ধ হতে পারতেছে না, সো অ্যাওর্টা ব্লাড গুলো ব্যাকফ্লো হবে। এই ব্যাকফ্লো হওয়ার কারণে কি হবে, একটা আর্লি ডায়াস্টোলিক মারমার পাওয়া যাবে। ব্লাডটা যখন ব্যাকফ্লো হবে, একই সাথে তো মাইটাল ভালভটা তখন ব্লাড আসতেছে। এখন এখান থেকে যখন ব্লাড আসবে, তখন কি করে, মাইটাল ভালভটাকে পার্শিয়াল অবস্ট্রাকশন করে, যেহেতু অ্যাওর্টাটা ব্লাড আসছে, এই ব্লাডটা এখানে প্রেশার ক্রিয়েট করে একটা। এর ফলে কি হবে, একটা ফাংশনাল মাইটাল ভালভ অবস্ট্রাকশন হবে, যে কোনো একটা মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যায়, অনেকটা এমএস এর মতো। এমএসটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্ট্রাকশন বা স্ট্রাকচারাল অবস্ট্রাকশন, আর এর ক্ষেত্রে হবে ফাংশনাল অবস্ট্রাকশন ডিউ টু প্রেশার অন মাইটাল ভালভস। তাহলে এই জন্য একটা মিড ডায়াস্টোলিক মারমার পাওয়া যাবে।
এখন এই যে এক্সট্রা ব্লাডটা আসার সময় ভেন্ট্রিকলে আসলো, অপর দিকে অ্যাট্রিয়া থেকেও ভেন্ট্রিকুলে ব্লাড আসলো, তাহলে এখানে ব্লাডটার অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে যাবে। এই ব্লাডটা যখন এক্সট্রা ব্লাড যখন সে পাম্প করে সিস্টেমে পাঠাবে, তখন একটা ফুলো মারমার পাওয়া যাবে। এখানে একটা ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যেতে পারে। তাহলে এই তিন ধরনের মারমার অ্যাওর্টিক রিজেকশনে পাওয়া যায়। এর মধ্যে মিউটাসলি যে মারমারটা পাওয়া যায় ডিউ টু ফাংশনাল অবস্ট্রাকশন অফ মাইটাল ভালভ, এটাকে বলা হয় অস্টেনফিন মারমার। তাহলে এটা অনেকটা পরীক্ষা আসে যে এআরডি কি কি মারমার পাওয়া যায়, অনেকে স্যাররাও জিজ্ঞেস করে। Which organism is most likely to be responsible for this clinical picture? The 62-year-old woman with a past history of rheumatic fever. She has, in recent years, she has been well, but she underwent a dental extraction some 8 weeks ago. During the past 4 weeks, she has suffered intermittent fever, chills, and night sweating. On examination, there is a pancreatic murmur loudest at the apex, blood test reveal, normochromic normocytic anemia, raised DSR. তাহলে organism কোনটা? Videns Streptococcus. তাহলে পেশেন্টের যদি টুথ এক্সট্রাকশনের হিস্ট্রি থাকে বা হচ্ছে পোর ডেন্টাল হাইজিন থাকে, এই ধরনের হিস্ট্রি থাকে, অর্গানিজম হবে রিডেন্স স্ট্রেপ্টোকক্কাই। আর যদি রিসেন্ট কার্ডিয়াক সার্জারি বা ভালভুলার রিপ্লেসমেন্টের হিস্ট্রি থাকে, তাহলে হচ্ছে স্টেফিলোকক্কাস এপিডার্মিডিস। আইভির আগে অভিযোগ থাকলে সেক্ষেত্রে হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। তাহলে কয়েকটা জিনিস পরীক্ষা রেগুলারলি আসে, মনে রাখা লাগবে। তাহলে একটা হচ্ছে নিউমোনিয়া আর একটা হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, এই দুটো ফ্রিকুয়েন্টলি আসে কোন অর্গানিজম হয়েছে। এখনো পর্যন্ত কোনো পরীক্ষায় মিস হয়েছে এখন দেখি না, প্রত্যেক পরীক্ষায় কোনো না কোনো একটা আসবে। Which one of the following represents the next investigation of choice in this man? তাহলে 54-year-old man who has developed acute onset pulmonary edema some 36 hours after myocardial infarction. On arrival, you note that his blood pressure 95 by 50 millimeter mercury with a pulse 110 beats per minute, regular pansystolic murmur, direct echoes on auscultation, consistent with heart failure. তাহলে পেশেন্টের একটা এমআই আছে, সাথে এখন পালমোনারি ইডিমা আছে, আর আছে একটা প্যানসিস্টোলিক মারমার। ইনভেস্টিগেশন কি করবো? আর্জেন্ট ইকোকার্ডিওগ্রাফি করবো। তাহলে এখানে আলটিমেটলি কি কন্ডিশন ডেভেলপ করছে পেশেন্টের? মাইটাল রিগার্জিটেশন। তাহলে হার্ট ফেলার, সরি, এমআই পরে কি কি কন্ডিশন ডেভেলপ করে, এটা সব পরীক্ষায় আসে। একটা তো হতে পারে অ্যারিথমিয়া হতে পারে। অ্যারিথমিয়ার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে যে মোস্ট কমন কজ অফ ডেথ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এটা অনেক সময় আসে। এছাড়া হচ্ছে পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। পেরিকার্ডাইটিস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পোস্ট এমআই যে পেরিকার্ডাইটিস, এখানে আমরা দুইটা ড্রাগ অ্যাভয়েড করি। কোন কোন ড্রাগ? যেগুলো আমরা নর্মাল পেরিকার্ডাইটিস ইউজ করি, কিন্তু পোস্ট এমআই পেরিকার্ডাইটিসে অ্যাভয়েড করতে বলে। এনএসআইডি একটা এক্সিলেন্ট, আর একটা স্টেরয়েড। এটা একটা কম্বিনেশন হতে পারে। ড্রেসলার সিন্ড্রোম একটা কম্বিনেশন ডেভেলপ করতে পারে। আর সবচেয়ে পরীক্ষায় যেগুলো কমন আসে, মাইটাল লিগারেশন একটা আসতে পারে। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার রাপচার একটা আসতে পারে, ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার আসতে পারে। ভেন্ট্রিকুলার রাপচার থেকে ইউজুয়ালি আসে কার্ডিয়াক টেম্পোরাল সিনারিও হিসেবে। ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার সিনারিও দিতে পারে। আর একটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম হলে আমরা কি ফাইন্ডিংস পাবো ইসিজিতে? পারসিস্টেন্ট এসটি এলিভেশন। তাহলে এইগুলা আসলে কোশ্চেন আমি এখানে কোশ্চেনের সিনারিও পাই না, এই জন্য একবার বলে দিলাম, এগুলো এসবি আসতে পারে। তাহলে পারসিস্টেন্ট এলিভেশন আফটার এমআই, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। আর পারসিস্টেন্ট রাইজ অফ অ্যামাইলেজ ইন কেস অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটা ডায়াগনোসিস কি? একটা পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে কিন্তু অ্যামাইলেজ সিউডোসিস্ট ফর্মেশন। তাহলে এইভাবে মনে রাখতে হবে যে কোনটা পদে কি ধরনের ক্লু আসলে আমাদের পরীক্ষা সিনারি কিভাবে আসতে পারে। তাহলে সিনারিগুলো যখন নিজে নিজে বানানো শিখতে পারবেন, তখন দেখবেন পরীক্ষাগুলো অনেক ইজি হবে। নিজে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে স্যার কি কোশ্চেন করতে পারে।
Even the suspected diagnosis, which one of the following is the most specific finding on the ECG? A 27-year-old man presents with dull central chest pain, worse on inspiration and on lying flat, suffering from a flu-like illness. আর মিডলাইন ফ্রিকশন রাবন অস্কালেশন, তাহলে ফ্লু-লাইক ইলনেস, এরপরে আসছে চেস্ট পেইন নিয়ে, যেটা ইন্সপাইরেশন এবং ফ্ল্যাটে লাইন ফ্ল্যাটে এগ্রাভেট করে, সাথে ফ্রিকশন লাভ আছে। ডায়াগনোসিস অ্যাকুট পেরিকার্ডিটিস, মোস্ট স্পেসিফিক হচ্ছে পিআর ডিপ্রেশন। এটা কিন্তু বেশিরভাগ পরীক্ষা আসছে করছে। Which is the most appropriate screening method for his brother? A 28-year-old man with a 2-year history of increased dyspnea with strenuous exertion, HCM is diagnosed. তাহলে HCM যেটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, ভাইরাল হইতে পারে। স্ক্রিন করার জন্য কি করব? না, স্ক্রিন মেথড হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। তাহলে জেনেটিক টেস্টিং সব জায়গায় আমরা ইউজুয়ালি করি না, বিশেষ করে যেগুলোতে বিভিন্ন ভ্যারিয়েবল মিউটেশন থাকে বা আবার জেনেটিক্সটা অ্যাভেলেবল না সব জায়গায়। তাহলে ইকোকার্ডিওগ্রাফি খুবই সিম্পল একটা টেস্ট। তাহলে এই সিস্টেমের ক্ষেত্রে আমরা ইকোকার্ডিওগ্রাফি করে স্ক্রিনিং করতে পারি যে তার ভাইরাল সিস্টেম আছে কিনা। Which one of the following is the correct formula for calculating ejection fraction? এই কোশ্চেনটা দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, গতবার বা তার আগেবার একটা কোশ্চেন আসছিল মনে হয়, ডেড স্পেস ক্যালকুলেশন। তাহলে এরকম মাঝে মাঝে একটা ফিজিওলজি কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, তো এগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা ভালো। ইজেকশন ফ্রাকশন জিনিসটা কি? ইজেকশন ফ্রাকশন সহজ কথা হচ্ছে আর্টার ভেন্ট্রিকলে যে ব্লাডটা থাকে তার কতটুকু সে বের করে দিতেছে এটা। তাহলে হার্টের ব্লাড কতটুকু থাকে ভেন্ট্রিকলে, এটা আমরা আইডিয়া পাবো হচ্ছে এন্ড ড্যাশলিং ভলিউম কতটুকু। আর এর থেকে যদি আমরা এন্ড সিস্টেমিক ভলিউম বিয়োগ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু ব্লাড সে বের করছে। এখন ইজেকশন ফ্রাকশন হচ্ছে কতটুকু ব্লাড বের করছে এর সাথে এন্ড ড্যাশলে কতটুকু ব্লাড ছিল সেটা রেশিও। তাহলে এটা হচ্ছে ইজেকশন ফ্রাকশনের ইকুয়েশন, এন্ড ড্যাশলিং ভলিউম ডিভাইডেড বাই মাইনাস এন্ড সিস্টেমিক ভলিউম ডিভাইডেড বাই এন্ড ড্যাশলিং ভলিউম। তাহলে ভেন্ট্রিকলের এট দ্য এন্ড অফ ড্যাশল কতটুকু ব্লাড আছে আর এট দ্য এন্ড অফ সিস্টল কতটুকু ব্লাড আছে, এটার ডিফারেন্স ডিভাইডেড বাই এন্ড ড্যাশলিং ভলিউম। ইজেকশন ফ্রাকশন ইকুয়েশন মাঝে মাঝে পরীক্ষা দিতে পারে। Which one of the following is the most appropriate management? 65-year-old woman with severe heart failure presents with increasing shortness of breath. Current medication involves ACE inhibitor, loop diuretics, and beta blocker. There is mild ankle swelling and bilateral basal freckles on auscultation. Blood pressure 142 by 2 milligram mercury. তাহলে পেশেন্ট একটা এসি ইনহিবিটর পাইছে, বিটা ব্লকার পাইছে, আর লুপ ডায়াবেটিস পাইছে। পেশেন্ট হচ্ছে হার্ট ফেলারের পেশেন্ট। আর দ্বারা কোন ড্রাগ অ্যাড করা যেতে পারে, কোন চেঞ্জ করা যেতে পারে? তাহলে অ্যাডিসপ্লানল্যাকটন। তাহলে এটা আমরা বেশ কয়েকবার ডিসকাস করছি, হার্ট ফেলার পেশেন্টে কয়েকটা ড্রাগ মাস্ট দিতেই হবে, যদি কন্ট্রাইন্ডিকেট না হয় এস ইনহিবিটর, বিটা ব্লকার এন্ড মিনারেল কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, এই তিনটা হচ্ছে মাস্ট। আর এরপরে আমরা SGLT2 ইনহিবিটর অ্যাড করতে পারি। Which one of the following is an indication for immediate coronary reperfusion therapy? তাহলে পিসিআই আমরা তো কয়েকবার বলছিলাম পিসিআই করব, পিসিআই করব, পিসিআই করব, তাহলে কখন করব এটা ইম্পর্টেন্ট। সি, তাহলে এসটি ডিপ সেশনে তো আমরা পিসিআই করি না, আমরা পিসিআই করি এসটি এলিভেশনে। তাহলে এসটি এলিভেশনে ক্রাইটেরিয়া হচ্ছে মিনিমাম 1 মিলিমিটার এসটি এলিভেশন থাকতে হবে টু কন্টাজিয়াস লিম লিডে। আর যদি প্রিকর্ডিয়াল লিড বা চেস্ট লিড হয় সেক্ষেত্রে প্রিকর্ডিয়াল লিড হলে অ্যাটলিস্ট 2 মিলিমিটার। তাহলে এটা একটু মনে রাখতে হবে, লিম লিড গুলোতে 1 মিলিমিটার, প্রিকর্ডিয়াল লিড গুলোতে 2 মিলিমিটার, আর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাটলিস্ট দুইটা পাশাপাশি লিডে চেঞ্জ থাকতে হবে।
পাশাপাশি লিড বলতে আমাদের যে এরিয়াগুলো মিল করে যেটা থাকে কন্টিজিউয়াস, লাইক যে 2-3 এভিএর যেমন ইনিশিয়াল লিড যদি থাকে তাহলে যে কোনো দুইটা থাকতে হবে পাশাপাশি। এরপর 1 এভিএল আছে পাশাপাশি ল্যাটারাল সাইড গুলাতে, তারপরে V1 থেকে V6 পর্যন্ত আছে, তাহলে এগুলো হচ্ছে পাশাপাশি দুইটা লিডে থাকতে হবে। এখন দেখা যাচ্ছে লিড 1 একটা থাকলো আর একটা আছে লিড V3 থাকলো, তাহলে এটা কিন্তু সিগনিফিকেন্ট না। এই ধরনের স্টেশন কোথাও পাওয়া যেতে পারে টেরিটরি মেনটেন করতেছে না, ইনফিল লিডে দুই একটাতে আছে, ল্যাটারাল লিডে দুই একটাতে আছে, আবার এন্ট্রি দেখা যাচ্ছে V2-3 তো কয়েকটাতে আছে। তাহলে এই ধরনের টেলিভিশন টেরিটরি মেনটেন করে নাই ওয়াইড স্পিড, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে পেরিকার্ডাইটিস, সেক্ষেত্রে তো আমরা পিছিয়ে করবো না। তাহলে এটা একটু খেয়াল রাখতে হবে যে একটা টেরিটরি মেনটেন করতেছে কিনা। মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ মডারেট টু সিভিয়ার হাইপোথেরমিয়া, তো এটা আমরা ফার্স্ট ক্লাসে ডিসকাস করছি যে ওয়েব। তাহলে হাইপোথার্মিয়া থেকে দুই ভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে হাইপোথার্মিয়াতে কি কি ইসিজি ফাইন্ডিংস পাওয়া যায়, একটা হচ্ছে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং ওটা। তাহলে মোস্ট ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং হচ্ছে যে ওয়েব। হাইপোথার্মিয়াতে কি লং কিউটি হতে পারে? তাহলে হাইপোথার্মিয়া আমরা ইউজুয়ালি ইলেকট্রোলাইটস গুলো বেশি পড়ি, হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোম্যাগনেসিমিয়া। এর বাইরে আর দুইটা কজ আছে, একটা হচ্ছে হাইপোথার্মিয়া আর একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এগুলো ক্ষেত্রে লং কিউটি হইতে পারে। তাহলে হার্ট রেট যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে বা ট্যাকিকার্ডিয়া থাকে সেক্ষেত্রে আমরা কিউটি ক্যালকুলেশন সময় কারেক্টেড কিউটি কি করে নিই, ব্র্যাডিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়ার ক্ষেত্রে কিউটিটা ভ্যারিয়েবল হইতে পারে, সেক্ষেত্রে আমরা কি দেখি কারেক্টেড কিউটি ইন্টারভালটা মেজার করি। তাহলে কোনো পেশেন্ট যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে বা ট্যাকিকার্ডিয়া থাকে সেক্ষেত্রে কিউটি মেজার করার ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কার্ডিওভাস্কুলার কন্ডিশন ইজ অ্যান অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন টু প্রেগন্যান্সি? এটা পরীক্ষা আমাদের আসে মেটাল মেডিসিন থেকে। কেউ বলছিল মেটাল মেডিসিনে কি কি পড়বো, মেটাল মেডিসিন খুব বেশি লাগে না, এইগুলো রিলেটকে পড়লে হবে বিভিন্ন সিস্টেম থেকে। এটা হচ্ছে মেটাল মেডিসিন একটা কোশ্চেন, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন। তাহলে প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন হচ্ছে অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন টু প্রেগন্যান্সি। যদিও অনেকে এটা থাকার পরও প্রেগন্যান্সি হয় আমাদের দেশে পাওয়া যায়, আমাদের দেশে বেশিরভাগ সময় ইউজুয়ালি কেউ টার্মিনেশন করতে চায় না। Which one of the following is the most appropriate option for antibiotic prophylaxis? তাহলে এই 18-year-old man attending the cardiology clinic requires dental treatment. He has a history of structural heart disease but not taking any medication. He is afebrile but a heart murmur is audible. His jugular venous pressure is not raised. There is no ankle edema. তাহলে রাইট অ্যান্সার হচ্ছে নো অ্যাকশন ইজ রিকোয়ার্ড। তাহলে আগে একটা ছিল যে কোনো পেশেন্ট যদি স্ট্রাকচারাল হার্ট ডিস্ক থাকতো তাহলে সেক্ষেত্রে কোনো প্রসিডিউর করতে গেলে অ্যান্টিবায়োটিক প্রোফাইলিক্স দেওয়া হতো। তাহলে রিসেন্ট গাইডলাইন গুলোতে আসছে কি যে কোনো অ্যান্টিবায়োটিক প্রোফাইলিক্স দরকার নেই, ডেভিডসনও আছে, সেটা একটু জেনে রাখা লাগবে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে রিউমেটিক হার্ট ডিস্ক থাকলেও যদি কোনো প্রসিডিউর করতে যায় তাকে কোনো প্রোফাইলিক্স দেওয়া লাগবে না। ডেভিডসনের ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস চ্যাপ্টারে লাস্টের দিকে লেখা আছে এটা। Which one of the following murmur would you expect? 17-year-old male after the murmur was discovered at a screening medical to join the army. No past medical history. Examination of BP normal, rate normal. Echo shows evidence of a small ventricular septal defect. তাহলে ভিএসডি তে আমরা কি ধরনের মারমার পাই? প্যানসিস্টোলিক মারমার এট দ্য লেফট স্টাবলেজ। তাহলে মারমার গুলো একটু দেখে রাখবেন সবগুলাই, ইজেকশন সিস্টোলিক মারমার কি কি আছে, প্যানসিস্টোলিক ডায়াস্টোলিক কি কি আছে, যে কোনো মারমার পরীক্ষা দিতে পারে। Which one of the following findings on the recording is an indication for permanent pacemaker insertion? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে পার্মানেন্ট পেসমেকার আমরা কোথায় কোথায় দিব, এটা মুখস্থ করছেন, বোঝার তেমন কিছু নাই। এক্সেলেন্ট। ট্রাইফ্যাসিকুলার ব্লক, তাহলে এটা একটু মুখস্থ করে নিন কোনটা কোনটাতে। তাহলে আমরা বলে দিই একটু। ফার্স্ট হচ্ছে যে কোনো সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া যদি থাকে, তাহলে যে কারণেই হোক যদি সিমটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া থাকে যে কোনো হার্ট ব্লকে, সেটা যে টাইপের হার্ট ব্লক হোক সেখানে পার্মানেন্ট পেসমেকার লাগবে। সেকেন্ড হচ্ছে সবচেয়ে খারাপ যেটা আমরা হিসেবে চিন্তা করি, কমপ্লিট হার্ট ব্লক
বা 3rd ডিগ্রি হার্ট ব্লক, এগুলোর ক্ষেত্রে অ্যাসিমনেট হলেও দেওয়া লাগবে। দেন হচ্ছে মোবিটস টাইপ 2 2nd ডিগ্রি হার্ট ব্লক। তাহলে মোবিটস টাইপ 2 ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক হলেও আমাদেরকে পেসমেকার দেওয়া লাগবে। তবে টাইপ 1 যদি অ্যাসিমটোমেটিক হয় সেক্ষেত্রে পেসমেকার লাগবে না। টাইপ 1 যদি সিমটোমেটিক হয় তখন লাগবে। 1st ডিগ্রি হার্ট ব্লকের ক্ষেত্রে কখনো ইউজুয়ালি লাগে না, তবে যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, খুবই আনলাইকলি, সেক্ষেত্রে লাগতে পারে। তাহলে 3টা পাইলাম। আর একটা হচ্ছে সাইনাস পজ যদি মোর দ্যান 3 সেকেন্ড থাকে, মোর দ্যান 3 সেকেন্ড। আর একটা হচ্ছে ট্রাইফেসিকুলার ব্লক। তাহলে এই পয়েন্ট কয়েকটা মুখস্থ রাখবেন, এগুলা পরীক্ষা আসে পার্মানেন্ট পেসমেকারের ইন্ডিকেশন। আরো হয়তো থাকলে থাকতে পারে, তবে এগুলাই মানে পরীক্ষায় আমি যে কয়েকটা দেখছি কোশ্চেন, এইগুলাই থাকে। তাহলে 1st ডিগ্রি হার্ট ব্লকে ইউজুয়ালি কিছুই লাগে না, অ্যাসিমটোমেটিক পেশেন্ট। সাইনাস পজ মোর দেন 3 সেকেন্ড হয়ে লাগবে, 2.7 সেকেন্ড লাগতেছে না। শর্ট পিরিয়ড অফ অ্যাট্রাল ফিব্রিলেশন দরকার নেই। রাইট ভেন্ট্রাল ভিয়াস ব্লক, ভেন্ট্রিকুলার দরকার নেই। ট্রাইফেসিক ব্লকগুলোকে আমাদের লাগবে, সাথে এই কয়েকটা মনে রাখা লাগবে। ঠিক আছে, তাহলে এই কয়টা পড়লাম আমরা? 1 2 3 4 5, এই 5টা পরীক্ষায় বেশি আসে। Occlusion of which one of the following coronary arteries is the most likely to be responsible? তাহলে কি আছে পেশেন্টে দেখি। 58-year-old man with central crashing chest pain going down his left arm, history of type 2 diabetes and hypertension. On examination, blood pressure is 85 by 50 millimeter mercury with pulse 30 beats per minute, bivasal precox on auscultation of his chest. 12B disease reveals inferior ST elevation and complete heart block. তাহলে অপারেশন আছে রাইট করোনারি আর্টারি। তাহলে কোনো এমআই পেশেন্টের যদি কমপ্লিট হার্ট ব্লক থাকে, তাহলে মোস্ট লাইকলি হচ্ছে রাইট করোনারি আর্টারি অবক্লুশন। তাহলে এসএ নোড, এভি নোড এগুলাকে মেইনলি সাপ্লাই দেয় হচ্ছে রাইট করোনারি আর্টারি, এবং এগুলোর ক্ষেত্রে হচ্ছে হার্ট ব্লকের রিস্ক থাকে বেশি রাইট করোনারি আর্টারি অবক্লুশন হলে। তাহলে কোশ্চেন পড়ার ক্ষেত্রেও আমরা কিন্তু একটু প্যাটার্ন চেঞ্জ করছি। প্রথম দিকে আমরা কোশ্চেনটা পুরোটাই পড়তাম, কি কি লেখা আছে না লেখা আছে, কিন্তু যখন আপনি মানে কোশ্চেন পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষায় এত ডিটেলস পড়ার টাইম থাকে না। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কোন কোন পয়েন্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কোশ্চেন প্র্যাকটিস করার কথা অনেকে বলে যে প্র্যাকটিস না করলে সমস্যা নেই। প্র্যাকটিস করলে আপনার সুবিধা হচ্ছে আপনার যে কোশ্চেনটা তাড়াতাড়ি রিলেট করতে পারবেন নাকি কোনটুকু লাগবে আপনার। আর যদি শুধু থিওরি পড়ে একবার পরীক্ষা দিতে যান, তখন দেখবেন যে কোশ্চেনটা বুঝতে পারতেছেন না কোন জায়গাটুকু আপনার ইম্পর্টেন্ট। তাহলে যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবেন, একই কোশ্চেন যদি বারবার প্র্যাকটিস করেন কোনো সমস্যা নেই, পরীক্ষা লেগে দেখবেন আপনি খুব সহজেই আপনার মেইন পয়েন্টগুলো ধরতে পারতেছেন। আদারওয়াইজ শুধু থিওরি পড়লে মানে কোশ্চেন থেকে নিজের কতটুকু লাগবে এটা বের করা কঠিন। তাহলে কোশ্চেন প্র্যাকটিসটা বাড়াইতে হবে। হ্যাঁ, যাদের এসবিএ তে খারাপ হয় পারফরমেন্স, বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করবেন। তা না হলে শুধু থিওরি দিয়ে কোশ্চেন পরীক্ষা লেগে বোঝা কঠিন হয়ে যাবে। A 29-year-old man comes with pulmonary chest pain, suffering from pulmonary illness of the 3 days, central jet pistol and relieved by sitting forward. আর তো দরকার নেই। কি পাওয়া যাবে ইসিজিতে? এসটি এলিভেশন কনকেভ আপওয়ার্ড। তাহলে এটা একটা নাম কি বলা হয়? স্যাডেল শেপ। ওয়াইড স্পিড স্যাডেল শেপ এসটি এলিভেশন উইথ কনকেভিটি আপওয়ার্ডস, এটা হচ্ছে পুরোটা ইসিজি ফাইন্ডিংস আর কি। তাহলে আপনি যখন বারবার কোশ্চেন সলভ করবেন তখন সুবিধা হবে কি, যে মানে প্রথম কয়েকটা লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে কোশ্চেনটা কি। তাহলে একটা পেশেন্টের ভাইরাল ইলনেস আছে, এখন চেস্ট পেইন নিয়ে আসছে, ইন্সপেকশন লাইন একটা বার্ট আছে, এইটুকু দেখলে আপনি বুঝতে পারবেন যে সেটা অ্যাকিউট পেরিকার্ডিটিস সিনারিও আপনাকে বলতেছে। তারপরে অ্যাকিউট ভাইরাল ইলনেস হিস্ট্রি আছে, এখন পেশেন্ট হার্ট ফেলিয়ার প্রেজেন্ট করছে, আপনি বুঝতে পারবেন যে এটা মায়োকার্ডিটিস হিস্ট্রি সম্ভাবনা বেশি। ঠিক আছে, হোয়াট উড ইউ এক্সপেক্ট টু বি দ্য ক্যারেক্টার অফ দ্য পালস ইন পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসাস? তাহলে কি ধরনের পালস পাওয়া যাবে? কলাপসিং পালস। তাহলে কলাপসিং পালসের এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসে। আমরা তো কয়েকটা এক্সাম্পল বলছিলাম ইম্পর্টেন্ট, একটা ঠিক রিগাজেশন করে আসছে, একটা পড়লাম পিডিএ।
জার্কি পালস কোথায় পাবো? এইচওসিএম। নর্মাল পালস নর্মালি থাকবে। পালসাস অল্টারনেটস কোথায় পাওয়া যাবে? এই যে, তাড়াহুড়া করা যাবে না। এটা হচ্ছে পরীক্ষার জন্য একটা লার্নিং পয়েন্ট। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। তাহলে পরীক্ষায় অনেক সময় দিয়ে আসি যে আমরা খুব ভালো পরীক্ষা দিয়েছি, তারপরে এসে দেখা যায় পারফরমেন্স খারাপ হয়ে গেছে। এই যে ছোট ছোট জিনিসগুলো আমরা মিস করে যাই। ইলেকট্রিক্যাল অল্টারনেটস কোথায় পাওয়া যায়? তাহলে অনেক সময় দেখা যায় পরীক্ষা দিয়ে এসে পারফরমেন্স উল্টা পাল্টা যায়। ইলেকট্রিক্যাল অল্টারনেটস পাওয়া যায় হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেটে। দুইটা জিনিস আলাদা। তাহলে পরীক্ষা হলে কিন্তু তাড়াহুড়া করলে পারফরমেন্স খারাপ হয়ে যাবে। দেখবেন সহজ সহজ জিনিস উল্টা পাল্টা করে আসা হয়ে গেছে। তাহলে পালসাস অল্টারনেটস হচ্ছে একটা উইক পালস থাকবে, একটা স্ট্রং পালস থাকবে অল্টারনেটিং। এটা পাওয়া যায় অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে। আর ইলেকট্রিক্যাল অল্টারনেটস হচ্ছে এখানে ইলেকট্রিক্যাল যে কার্ডিয়াক অ্যাক্সিস থাকে এটা ইসিজি ফাইন্ডিংস। একটা হচ্ছে আপনার এক্সামিনেশন ফাইন্ডিংস, ক্লিনিক্যালি পাওয়া যায়। আর একটা হচ্ছে ইসিজি ফাইন্ডিংস, দুইটা আলাদা। তাহলে পালস অল্টারনেটস পাবো হচ্ছে অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ারে, ইলেকট্রিক্যাল অল্টারনেটস পাবো কার্ডিয়াক টেম্পোরারি। পরীক্ষার সময় একটু একটু খেয়াল করে দিবেন, হ্যাঁ, নাহলে কিন্তু সহজ সহজ কোশ্চেন ভুল হয়ে যাবে, রেজাল্ট খারাপ হয়ে যাবে। আর সোলারাইজিং পালসটা আমরা অলরেডি বলে ফেলছি কয়েকবার, অ্যাওর্টিক স্টেনোসিস। আচ্ছা, তাহলে এরপর আমরা কার্ডিওলজি মোটামুটি আমাদের বেশিরভাগ টপিকস গুলাই কভার করা হয়েছে। যদি কোনো টপিক কভার না করা থাকে সেগুলো আমরা ইসে আলোচনা করছি যখন কার্ডিওলজি ডিসকাস করছি, আশা করা যায় ওখান থেকে কমন থাকবে। তাহলে আমাদের নেক্সট পার্ট হচ্ছে এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন গুলো ম্যাথের মতো, এখানে বেশিরভাগ কোশ্চেনই মুখস্থ করে আসলে অ্যান্সার করা যাবে না, না বুঝতে পারলে কোশ্চেন অ্যান্সার করা কঠিন। পুরোপুরি ম্যাথটাই। হোয়াট ইজ দ্য লাইকলি কজ ফর দ্য পেশেন্ট সিমটমস অ্যান্ড ব্লাড গ্যাস রেজাল্টস? তাহলে দেখে আমার সিমটমস কি আছে। 22-year-old woman presented with abdominal pain, nausea, and vomiting for 24 hours. No past medical history. Blood pressure 108/72 mmHg. Heart rate 88. She was afebrile. তাহলে পেশেন্টটা মেনলি জিআইএসটি সিমটমস নিয়ে আসছে, ব্লাড প্রেশার কিছুটা কম আছে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করে কি পাওয়া গেছে? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল, কার্বন ডাইঅক্সাইড নর্মাল থেকে একটু কম, পিএইচ 7.3, বাইকার্বনেট 16 মিলিমোল পার লিটার, অ্যানোন গ্যাপ নর্মাল। তাহলে এবিজি নিয়ে মনে হয় কেউ বলছিলেন ক্লাস নেওয়ার কথা। এবিজি আলাদা করে পড়ানো একটু ঝামেলা এখন, এই সময় পড়ালে কনফিউজ হয়ে যাবেন, মাথা গরম হয়ে যাবে। তাহলে পেশেন্টের পিএইচ আছে 7.3, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যানোন গ্যাপ কেমন আছে? নর্মাল। আচ্ছা, পিএইচ 7.3 মানে মেটাবলিক না, এটা অ্যাসিডোসিস, আর বাইকার্বনেট কম আছে যে কারণে মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যানোন গ্যাপ আছে নর্মাল। তাহলে এখানে কোশ্চেন আসবে হচ্ছে নর্মাল অ্যানোন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজ। আর এর সাথে কি আছে? পেশেন্টের জিআইটি সিমটমস আছে। ব্লাড প্রেশার কিছুটা কম আছে। Yes. তাহলে কোয়ান সিনড্রোমে কি থাকে? কোয়ান সিনড্রোমে কি হয় মেনলি? অ্যালডোস্টেরন বেশি থাকে না কম থাকে? অ্যালডোস্টেরন বেশি। সবগুলো মেকানিজম পড়লে দেখুন সহজ হয়ে যাবে। অ্যালডোস্টেরন বেশি হলে সোডিয়াম বেশি থাকবে, পটাশিয়াম কম থাকবে, হাইড্রোজেন কম থাকবে। হাইড্রোজেন কম থাকা মানে সেটা অ্যালকালোসিস, তাহলে এটা প্রথমে বাদ। তাহলে কনসিনার ফাইন্ডিংস মেইনলি ইম্পর্টেন্ট কোনটা? হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। কুশিং, যদি একটোপিক কুশিং হয় তাহলে সেই ক্ষেত্রে সেম টাইপের ফাইন্ডিংস পাওয়া যায়। আমরা কুশিং এর সিনারিও পেলে আবার ডিসকাস করবো, সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে এটা বাদ। পারসিস্টেন্ট ভমিটিং, ভমিটিং হলে কি হয় আমাদের? এইচসিএল লস হয়। তাহলে অ্যাসিড যদি লস হয় এই ক্ষেত্রে আমরা কি পাবো? অ্যালকালোসিস পাবো, তাহলে এটা বাদ। কনফিউশন হচ্ছে ডায়াবেটিক কিটোসিস আর অ্যাডিসন ডিজিজ নিয়ে।
দুইটাই কি করে, মেটাবলিক অ্যাসিডোসিস করে। দুইটাতে জিআইটি সিমটমস পাওয়া যেতে পারে, দুইটাতে বিপি কম পাওয়া যেতে পারে। পার্থক্য কি? ডায়াবেটিক কিটোএসিডোসিস হচ্ছে হাই এন আয়রন গ্যাপ, আর অ্যাডিসন ডিজিজ হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ। তাহলে এই পেশেন্টের অ্যানায়ন গ্যাপ হচ্ছে নর্মাল, তাহলে ডায়াগনোসিস হচ্ছে অ্যাডিসনাল ডিজিজ। হাই অ্যানায়ন গ্যাপ নিয়ে অনেকে কিভাবে মনে রাখেন, কেউ নেমোনিক দিয়ে মনে রাখে। হাই অ্যানায়ন গ্যাপ মনে রাখার জন্য সহজ হচ্ছে, কার্বনিক অ্যাসিড বা অন্য যে কোনো অ্যাসিড যদি বাড়ে সেটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ। লাইক কিটো অ্যাসিড বেড়ে গেল, কিটো অ্যাসিড কোথায় কোথায় বাড়তে পারে? তিনটা পয়েন্ট: ডায়াবেটিক কিটোএসিডোসিস, স্টারভেশন, আর একটা হচ্ছে অ্যালকোহল। এরপরে মনে করেন ইউরিক অ্যাসিড বেড়ে গেল, কোথায় বাড়বে? রেনাল ফেলার, রেনাল ফেলার বলেন বা ইউরোমিয়া বলেন, যেটাই বলেন। এরপরে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড কোথায় বাড়ে? যদি হাইপোক্সেমিয়া হয় বা শক হয়, পেশেন্ট যদি শকে থাকে, যদি হার্ট ফেলার হয়, যদি মেটফর্মিন রিয়াক্ট থাকে। ল্যাকটিক অ্যাসিড আবার দুই ধরনের টাইপ আছে, একটা হচ্ছে ইনকেস প্রোডাকশন, আর একটা হচ্ছে ডেক্সকেস এক্সক্রিশন বা ডেক্সকেস বলে রিমুভাল। তাহলে ল্যাকটিক অ্যাসিড কত আলাদা থেকে পড়া যাবে। আর একটা কি হইতে পারে, যদি মিথানোয়িক অ্যাসিড বাড়ে, কোথায় বাড়তে পারে? মিথানল পয়জনিং এ। যদি স্যালিসাইলিক অ্যাসিড বেড়ে যায়, কোথায় বাড়বে? অ্যাসপিরিন বা স্যালিসাইলেট পয়জনিং এ। লাস্ট হচ্ছে ইথানোয়িক অ্যাসিড যদি বাড়ে, ইথানল পয়জনিং এ। তাহলে এই ধরনের যে কোনো অ্যাসিড যদি বাড়ে, এগুলো হচ্ছে হাগমার্কাস সব, আয়নন গ্যাপ, মেটাবলিক অ্যাসিডোসিস। এটা তো আলাদা করে নেমোনিক দেবে, অন্য কিছুতে মুখস্থ করার তেমন কোনো দরকার নেই। নেমোনিক্স, নেমোনিক্স দুই একটা মনে রাখতে পারেন, তবে যদি সবকিছু নেমোনিক্স দিয়ে মনে রাখেন পরীক্ষা লেগে মনে থাকবে না। এটা মোটামুটি শিওর থাকতে পারেন, পরীক্ষালে এত নেমোনিক্স মনে থাকে না। যদি কেউ মনে রাখতে পারেন সেটা তো ভালো। আচ্ছা, তাহলে আগেরটা ডায়াগনোস হচ্ছে অ্যাডিশনাল ডিজিজ। অ্যাডিশনাল ডিজিজে কি থাকে? হাইপারক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে বেশিরভাগ কেসে যদি হাইপারক্যালেমিয়া থাকে, সাথে ইউজুয়ালি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, এটা কমনলি মনে রাখবেন। আর হাইপোক্যালেমিয়া থাকলে মেটাবলিক অ্যালকালোসিস। কিছু এক্সেপশন আছে, তাহলে এক্সেপশন গুলো মনে রাখলে তাহলে আলাদা করে খুব বেশি মনে রাখা লাগবে না। এক্সেপশন কি কি আছে এগুলো নিজে একটু খুঁজে নেবেন, না খুঁজে নিলে সমস্যা নেই, আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস লাগবে। তাহলে 18-year-old man comes to the clinic complaining of polyuria and polydipsia some 3 weeks after discharge following a motorbike accident. He sustained a head injury and was knocked out for approximately 10 minutes. Blood pressure 110, 12 by 82, pulse 70, blood pressure drop of 20 millimeter mercury on standing. ইনভেস্টিগেশনের মধ্যে সোডিয়ামটা বেশি কনসেন্ট্রেশন 148, পটাশিয়াম নর্মাল, বাইকার্বনেট একটু কম, নর্মাল কাছাকাছি, ক্রিয়েটিন নর্মাল, ইউরিয়াটা একটু বেশি, গ্লুকোজটা নর্মাল। তাহলে পেশেন্ট হচ্ছে মেইনলি পলিউরিয়া এন্ড পলিডিপশিয়ানে প্রেজেন্ট করছেন। পলিউরিয়া এবং পলিডিপশিয়ার ক্ষেত্রে সব থেকে কমন পরীক্ষা যেগুলো থাকে, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিটাস, হাইপারক্যালসিমিয়া, হাইপোক্যালেমিয়া, আর একটা হচ্ছে সাইকোজেনিক, সাইকোজেনিক পলিডিপশিয়া। এগুলো পরীক্ষা সবচেয়ে বেশি থাকে। এবারে অন্যগুলো থাকতে পারে, তবে এই পয়েন্টগুলো মনে রাখবেন, এগুলো পরীক্ষায় বেশি আসে। এখন আসে এই কোশ্চেন দেখি আমরা, বার্টার সিনড্রোমে কি হয়? বার্টার সিনড্রোমে একটা হচ্ছে চ্যানেলে মিউটেশন হয়। কোন চ্যানেলে?
বাটিটা কি থায়াজাইড? লুপ। তাহলে বাটারে মিশ্রণ আছে সোডিয়াম পটাশিয়াম টু ক্লোরাইড চ্যানেলে। তাহলে ফিচার্স পাওয়া যাবে হচ্ছে লুপ ডায়াবেটিস বা ফিউরেসোমাইডের যে ফিচার এটার মতন। তাহলে এখানে কি হবে, বিপি কম থাকবে, সোডিয়াম ইউজুয়ালি কম থাকে, পটাশিয়াম কম থাকে, হাইপোগ্লাইসেমিয়া তোমরা কি বললাম মেটাবলিক অ্যালকালোসিস থাকবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে যদি দেখি, এই পেশেন্টের ক্ষেত্রে সোডিয়ামটা আছে বেশি, পটাশিয়াম নর্মাল, অ্যালকালোসিস কথা তো এখানে নাই, মিলে না কোনো কিছুর সাথে। লিডল সিন্ড্রোমে কি হয়, এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেলে মিউটেশন এবং এর অ্যাক্টিভিটিটা বেড়ে যায়। তাহলে কি হয়, এখানে সোডিয়ামটা বেশি বেশি রিঅ্যাবজর্পশন হয়। সোডিয়াম যদি বেশি রিঅ্যাবজর্পশন হয় তাহলে কি হবে, হাইপার টেনশন হবে। আর কি হয়, পটাশিয়াম এবং হাইড্রোজেন সিক্রেশন বেশি হয়, এর ফলে পটাশিয়াম হাইড্রোজেন কমে যায়, হাইপোক্যালেমিয়া উইথ মেটাবলিক অ্যালকালোসিস। তাহলে পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল, পটাশিয়াম নর্মাল, সো লিডল সিন্ড্রোম বাদ। বাদ থাকছে সাইকোজেনিক পলিডিপসিয়া, দুইটা ডায়াবেটিস ইনসিপিটাস। সাইকোজেনিক পলিডিপসিয়া কি হবে, পেশেন্ট এক্সেসিভ পানি খাবে, পানি বেশি খেলে কি হবে, তার হিমোডাইলিউশন হবে, তার সোডিয়াম কনসেন্ট্রেশনটা ইউজুয়ালি কম থাকবে। তাহলে এখানে সোডিয়াম কনসেন্ট্রেশন দেখছি আমরা নর্মাল থেকে কিছুটা বেশি, তাহলে এটাও বাদ। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এখন ক্রিয়ানিয়াল নাকি নেফ্রোজেনিক। এই পেশেন্ট যদি আমি হিস্ট্রি দেখি, সে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মাথায় একটা হেড ইনজুরি হয়েছে, তাহলে এখানে নেফ্রোজেনিকের সাজেস্টিভ কিছু নাই। সাজেস্টিভ কি আছে, হেড ইনজুরি থাকলে সেখান থেকে পেশেন্টের পিটুইটারি গ্ল্যান্ড থেকে এডিএসিডিএস কমে যেতে পারে, ক্রিয়ানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করতে পারে। তাহলে এই পেশেন্টের ডায়াগনোসিস হচ্ছে ক্রিয়ানিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। সোডিয়াম বাড়ছে কেন, এখানে এডিএসটা কমে গেছে। ডায়াবেটিস ইনসিপিটাস কি হয়, এডিএস সিক্রেশন কমে যায় অথবা রেজিস্ট্যান্ট হয়। ক্রিয়ানিয়ালের ক্ষেত্রে এডিএস সিক্রেশন কম থাকে, নেফ্রোজেনিক ক্ষেত্রে রেজিস্ট্যান্ট থাকে। এডিএস যদি কমে যায় তাহলে কি হবে, এডিএস এর কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। এডিএস যেহেতু কমে গেছে, ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে পারতেছে না, বডিতে পানি কমে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, হিমো কনসেন্ট্রেশন হচ্ছে, যে কারণে তার কি হচ্ছে, সোডিয়াম কনসেন্ট্রেশন বেশি দেখাচ্ছে, ইউরিয়াটা বেশি দেখাচ্ছে, মানে ডিহাইড্রেশনের টাইপ আসতেছে। তাহলে এখানে ডায়াগনোসিস হচ্ছে ক্রিনিয়াল ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে এত কঠিন কোশ্চেন হয়তো এফসিএস পার্ট 1 নাও আসতে পারে, সেক্ষেত্রে তার সহজ করে দিতে পারে, এত হয়তো সিনারিও দিবে না। কিন্তু এখানে যেগুলো আছে বার্টাল, লিডেলস, সাইকোজেনিক এবং ডায়াবেটিস ইনসিপিটাস সবগুলাই হচ্ছে এসবি আসার মতো। লাস্ট সিনারিওতে একটু সহজ করে দিবে, কিন্তু এগুলো থাকবে সিঙ্গেল বেস হিসেবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ ইন দ্য ম্যানেজমেন্ট। তাহলে পেশেন্ট কি নিয়ে আসছে, 61-year-old man, recent hydrotoxicosis underwent major surgery 1 week ago, now presented with altered mental status, tachycardia, high grade fever, vomiting, cardiac failure. Diagnosis of thyroid storm is made. থাইরোটক্সিক ক্রাইসিস, এটা ম্যানেজমেন্টের জন্য আমাদের ইম্পর্টেন্ট স্টেপ কোনটা, এটা একটু কঠিন হয়ে যেতে পারে। এই ধরনের পেশেন্ট যেগুলো অ্যাকিউট ইমার্জেন্সি কন্ডিশন, এগুলো আমাদেরকে আইসিইউতে ম্যানেজ করতে হবে। তাহলে এটা ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রান্সফার দ্য পেশেন্ট টু ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। তাহলে এই ধরনের যদি কোনো অ্যাকিউট ইমার্জেন্সি থাকে, মেডিকেল ইমার্জেন্সি, যেগুলো ওয়ার্ডে ম্যানেজ করা যায় না, এগুলো ফার্স্ট হচ্ছে শিফট করা। আর যদি কার্ডিয়াক কেস হয়, সিসিউতে শিফট করা। তাহলে এরকম কোশ্চেনও পরীক্ষা আসতে পারে। হোয়াট ইজ দ্য মোস্ট প্রবাবল আন্ডারলাইং ডায়াগনোসিস। A 40-year-old man presents with headache, excessive sweating, galactorrhea, polyuria, and polydipsia. He says that he can no longer wear his wedding ring because his fingers have become swollen. Visual field erosion leads bitemporal hemianopia. Blood pressure under 60/100 millimeter mercury, BMI 24, blood test shows fasting 9 mmol per liter, prolactin 1200 milliunit per liter. Diagnosis কি, acromegaly. তাহলে কেন হইতেছে এটা, ডিউ টু ম্যাক্সিডেনোমা, মাইক্রোডেনোমা, তাহলে পেশেন্টের
হেডেক আছে, এক্সেস সোয়েটিং আছে, গ্যালাক্টোরি আছে, পলিউরিয়া পলিডিপসিয়া আছে। পলিউরিয়া পলিডিপসিয়া কি জন্য হইতেছে? ডিউ টু ডায়াবেটিস মেলিটাস। তাহলে ডায়াবেটিস মেলিটাস একটা সেকেন্ডারি কজ হচ্ছে অ্যাক্রোমেগালি। আর অ্যাক্রোমেগালি ক্ষেত্রে ইউজুয়ালি যে সিনারিগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রে থাকে এই কথাটা লেগে থাকে, ডিফিকাল্টি ইন ওয়ারিং হিজ ওয়েডিং রিং। তাহলে হাতে দাগে থেকে কোনো আংটি পরতে সেটা পরতে সমস্যা হচ্ছে, আগে যে জুতাগুলো পরতো সেগুলো ছোট হয়ে যাচ্ছে, জামা কাপড় ছোট হয়ে যাচ্ছে, ফেসিয়াল কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ধরনের কথাগুলো ক্লুতে দেওয়া থাকে। সেকেন্ড ক্লু ইউজুয়ালি দেওয়া থাকে ভিজুয়াল ডিস্টারবেন্স। অনেক সময় বাই টেম্পল হেমোনিকা লিখে দিতে পারে অথবা বলে দিতে পারে যে ভিজুয়াল ডিস্টারবেন্স হচ্ছে, পেশেন্টে হাইপার টেনশন থাকতে পারে। আচ্ছা, প্রোল্যাক্টিনটা কেন এখানে বেশি? তাহলে প্রোল্যাক্টিন বেশি দেখে অনেক সময় প্রোল্যাক্টিন মনে হতে পারে। এক্সিলেন্ট। তাহলে একটা কজ হচ্ছে ডিসকানেকশন, হাইপোপ্রোল্যাক্টিন হতে পারে। আরেকটা হচ্ছে অ্যাক্সোমেগালির যে ইগুলা মানে সেলগুলা, এখানে যখন এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন হয় এর সাথে অনেক সময় প্রোল্যাক্টিন সিক্রেশনও বেশি হতে পারে। তাহলে এটাও বইয়ে লেখা আছে। তাহলে অ্যাক্সোমেগালি পেশেন্ট গুলো 30% কেজে প্রোল্যাক্টিন বেশি থাকতে পারে। তাহলে দুইটা যে কোনটা হতে পারে, হাইপার সিক্রেশন হতে পারে অথবা ডিসকানেকশনের কারণে হতে পারে। তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাক্রোমেগালি। What would you predict how hypothalamic pituitary ovarian axis blood will show? এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় আসে। 18-year-old woman is referred by her general practitioner who is concerned that she might have an underlying endocrine problems. The girl had been taken to the GP by her mother. She is very studious and has just won a place at a university. She weighs only 38 kg and BMI, sorry, 5 feet 10 inches tall. Her skin is dry and she's has excessive growth of fine soft hair. She has been amniotic for 9 months. Thyroid function is normal, anemic, associated with reduced white cell count and platelet count. তাহলে একটা 5 ফুট 10 ইঞ্চি লম্বা মেয়ে, যার ওয়েট হচ্ছে 38 কেজি, বয়স হচ্ছে 18 ইয়ার, প্রেজেন্ট করছে অ্যামোনিয়া। আদার্স বেশিরভাগই নর্মাল, সেল কাউন্ট কিছুটা কম আছে, ডাব্লিউবিসি কাউন্ট এবং প্লেটলেট কাউন্ট। হাই এলএইচ, হাই এফএসএইচ, লো স্ট্যাটাস। আচ্ছা, আমাদের ডেভিডসন একটা বক্স আছে, হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এর মধ্যে কিছু কথা লেখা আছে, এক্সেসিভ ওয়েট লস, তারপর হচ্ছে ক্রনিক ডিজিজ, ম্যালঅ্যাবজর্পশন। এগুলো কি ধরনের হাইপোগোনাডিজম পাওয়া যায়? তাহলে এই ধরনের ডিজিজ গুলাতে কি হয়, তাদের র্যাপিড ওয়েট লস হয় বা ভেরি লো ওয়েট থাকে। ক্রনিক কোনো ডিজিজ থাকে, লাইক সিওপিডি হইতে পারে, সিস্টিক ফাইব্রোসিস হইতে পারে, এই ধরনের যে কোনো ক্রনিক ডিজিজ বা ম্যালঅ্যাবজর্পশনের পেশেন্ট, এদের ক্ষেত্রে পিটুইটারি গ্ল্যান্ডের সিক্রেশন কমে যায়। ফলে কি হয়, হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম পাওয়া যায়। ডেভিডসন এখন বক্সে লেখা আছে, আজকে একবার দেখে নিন। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে, গোনাডোট্রপিক হরমোন গুলো রিলিজিং কমে যাবে। তাহলে কি হবে, এলএসএফএস কম থাকবে, স্টেরল কম থাকবে। তাহলে এখানে হবে পাবো কি, লো এলএইচ, লো এফএসএইচ, লো স্টেরল। এখন প্রশ্ন পরীক্ষায় সিনারিও কিভাবে আসতে পারে, কমন যেটা আসে একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া নার্ভোসার পেশেন্ট, অথবা জিমন্যাস্ট, অথবা এক্সেসিভ হেলথ কনসিয়াস, অথবা ভেরি লো বিএমআই। আর ইউজুয়ালি পেশেন্টগুলো থাকে হচ্ছে ইয়ং ফিমেল পেশেন্ট উইথ অ্যামোনেরিয়া। তাহলে এই কয়েকটা কথা মনে রাখবেন, এগুলো পরীক্ষায় আসবে। তাহলে ইয়ং ফিমেল পেশেন্ট অ্যামোনিয়া প্রেজেন্ট করছে, তার অ্যানোরেক্সিয়া নার্ভোস আছে, বা সে জিমন্যাস্টিক্স বা ভেরি হেলথ কনসিয়াস, বা তার ওয়েট খুব কম বা বিএমআই কম, এই ধরনের কথা যদি লেখা থাকে
তাহলে সেক্ষেত্রে হবে হাইপোগোনাডিজম, এলএসএইচ, এফএসএইচ, স্টেরল সবগুলো আমরা কম পাবো। তাহলে এটা ডেভিডসন একটা বক্স আছে, দুইটা বক্স থেকে ডিলিট করা। একটা হচ্ছে এন্ডোক্রাইনের যে বক্স আছে হাইপোগোনাডিজম, আর সেকেন্ড হচ্ছে সাইকিয়াট্রি চ্যাপ্টার গেলে আবার পাবেন অ্যানোরেক্সিয়া নার্ভাস চ্যাপ্টার, ওখানে আবার পাবেন এটা। She 32-year-old man presents with unilateral gynecomastia. He had breast reduction surgery on the other side 10 years ago. On examination, he has sparse body hair in the axilla and pubic region. Two tests further questions elucidate that he was of Ismail. His blood test testosterone 4 nanomole per liter. কম আছে। LSH, FSH both are elevated. তাহলে টেস্টোস্টেরন কম, LSH, FSH বেশি। তাহলে এটা কোন ধরনের প্যাটার্ন? হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম। এর সাথে পেশেন্টের কি আছে? গাইনোকোমেশিয়া আছে, স্মল টেস্টিস আছে। ডায়াগনোসিস তাহলে ক্ল্যানফেল্টার সিনড্রোম। তাহলে পরীক্ষায় দুইটা নিয়ে কনফিউশন হতে পারে, একটা হচ্ছে ক্ল্যানফেল্টার, একটা হচ্ছে কলম্যান। দুইটা ক্ষেত্রে হাইপোগোনাডিজম থাকে, দুইটা ক্ষেত্রে টল স্ট্রাকচার থাকে, স্মল টেস্ট থাকতে পারে, স্পাস বডি থাকতে পারে। পার্থক্য হচ্ছে কি, কলম্যানের ক্ষেত্রে একটা ক্লাসিক্যাল ফিচার হচ্ছে অ্যানোসমিয়া থাকবে বা স্মেল ডিস্টারবেন্স থাকবে। যদি স্মেল ডিস্টার্বেন্স নাও থাকে সেক্ষেত্রে আলাদা করে কি হবে? কলম্যানের ক্ষেত্রে সবগুলো কম থাকবে, এলএসএইচ, এফএসএইচ, টেস্টোস্টেরন। কারণ এটা হচ্ছে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, মানে এলএসএফএস সিকুয়েশন কম থাকে। তাহলে আমরা এই হরমোনাল প্যাটার্নটা দেখে আলাদা করতে পারি। অনেক সময় স্মেলের কথা নাও বলতে পারে। এই পেশেন্টে ধরলাম স্মেল নর্মাল আছে কিন্তু তার এলএসএইচ, এফএসএইচ টেস্ট সবগুলাই কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডায়াগনোসিস হবে কলম্যান। তাহলে একটু খেয়াল রাখবেন যে কোন ধরনের হাইপোগোনাডিজম হইতেছে। Which of the following is the most likely underlying cause for the excessive sweating? তাহলে এই প্রশ্নটা কোশ্চেন কয়েকবার দেখছিলাম আর এমএসসিবিতে আসে। তাহলে সোয়েট গ্ল্যান্ড হাইপারপ্লেসিয়া। তাহলে অ্যাক্রোমেগালি পেশেন্টগুলোর ক্ষেত্রে এক্সেসিভ সোয়েটিং হয় ডিউ টু সোয়েট গ্ল্যান্ড হাইপারপ্লেসিয়া। জাস্ট একটু মনে রেখেন, কারণ এমএসসিবিতে আসছে যেহেতু আমাদের স্যার এখন আবার এমএসসিবি কোশ্চেন দিয়ে দেয়, পরীক্ষা দিয়ে দিতে পারে। Which one of the following is the most appropriate investigation? A 45-year-old man with prognathism and interdental separation. GP has found it is increasingly difficult to manage his blood pressure control, now taking 3 oral agents. In addition, despite a BMI of only 25, he has recently been diagnosed with impaired glucose tolerance. প্রোগনেথিজম আছে, ইন্টারডেন্টাল সেপারেশন আছে, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে। ডায়াগনোসিস হচ্ছে অ্যাক্রোমেগালি। ইনভেশন অফ চয়েস কোনটা? গ্লুকোজ টলারেন্স টেস্ট ইনক্লুডিং গ্রোথ হরমোন মেজারমেন্ট। তাহলে অ্যাক্রোমেগালি ক্ষেত্রে কি হয়? এক্সেসিভ গ্রোথ হরমোন সিক্রেশন হয়। এন্ড গ্রোথ হরমোনটা হচ্ছে সিক্রেশন হয় ইউজুয়ালি সার্কেডিয়ান, এই সার্কেডিয়ান মেনটেন করে বা পালসেটাই। তাহলে আমরা যদি একটা সার্টেন স্টেজে শুধু গ্রোথ হরমোন মেজার করি, তাহলে সিম্পল একটা গ্রোথ হরমোন মেজারমেন্ট করলে অনেক সময় রেজাল্ট ফলস নেগেটিভ আসতে পারে। এই কারণে এগুলোতে ডিনামিক টেস্ট করা হয়। কি করে? গ্লুকোজ টলারেন্স টেস্ট করে গ্রোথ হরমোন মেজার করা হয়। তাহলে আমরা যদি গ্লুকোজ দিই তাহলে গ্রোথ হরমোন সিক্রেশন কমবে না বাড়বে? আমরা যদি পেশেন্টকে এক্সট্রা গ্লুকোজ দিই বাইরে থেকে, তাহলে গ্লুকোজ কি করবে? গ্রোথ হরমোন সিক্রেশন সাপ্রেস করবে। কিন্তু অ্যাক্রোমেগালি পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হবে? এখানে তো হাইপার সিক্রেশন হয় ডিউ টু কোনো এডিনোমার কারণে, তাহলে এগুলোর ক্ষেত্রে গ্রোথ হরমোন সিক্রেশনটা সাপ্রেসড হবে। তাহলে নর্মাল পেশেন্টের ক্ষেত্রে গ্রোথ হরমোন মেজার করলে আমরা দেখবো কম পাইতেছি। অ্যাক্রোমেগালি ক্ষেত্রে কি দেখবো? যে গ্লুকোজ দেওয়ার পরে তার গ্রোথ হরমোন লেভেল অনেক বেশি। এটা দেখে আমরা ডায়াগনোস করতে হবে যেটা অ্যাক্রোমেগালি। Which of the following is the best management step? তাহলে an 11-week pregnant woman presents to the hospital with hyperemesis gravidarum. Thyroid function tests are completed and she has found to have a free T4 30 and TSH is 0.06. She does not have a goiter. Autoantibodies are negative. No symptoms of hyperthyroidism. তাহলে একটা প্রেগনেন্সি পেশেন্ট আসছে, তার T4 বেশি আছে, TSH কম আছে, কিন্তু কোনো সিমটমস নাই,
অ্যান্টিবডিজ গুলো সব নেগেটিভ। এই পেশেন্টের ক্ষেত্রে ম্যানেজমেন্ট কি হবে? তাহলে এই কোশ্চেনটা এটা না পারলে সমস্যা নাই, এটা এক্সেলেন্ট। তাহলে এটা অ্যান্সার হচ্ছে অবজার্ভ এন্ড ওয়েট ফর নর্মালাইজেশন। তাহলে প্রেগন্যান্সি পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, এইচসিজি লেভেল বেশি থাকে, এটা টিএইচএস কে স্টিমুলেট করে। পেশেন্টগুলোর ক্ষেত্রে থাইরক্সিস ফিচার্স পাওয়া যেতে পারে, থাইরক্সিস টি4 লেভেল বেশি থাকতে পারে। যেহেতু পেশেন্টের কোনো সিমটমস নাই, কোনো অটো অ্যান্টিবডি নাই, পেশেন্টের ক্ষেত্রে আমরা জাস্ট অবজার্ভ করতে পারি। আর বিশেষ করে হাইপারএমসিস গ্র্যাভিটাম হলে এই পেশেন্টগুলোর ক্ষেত্রেও টি4 লেভেল বেশি পাওয়া যেতে পারে। তাহলে এটা জাস্ট অবজার্ভ করতে হবে, কোনো অন্য কোনো কিছু পড়া লাগবে না। Which of the following hormones do you most expect to be elevated? তাহলে 19-year-old female gymnast presents with complaints of headache and fatigue. She has no significant previous medical history. She has been anemic for the past 4 months. She tells you that her menstrual cycle began age 15 and was regular 6 months when she started more competitive gymnast training. On examination, blood pressure 110/70, pulse 55, BMI 16 kg per meter square. GP requests you to assess her hormone levels. Which hormones do you most expect to be elevated? তাহলে এতক্ষণ আমরা পড়ছিলাম যে সবগুলা ডিমিনিট ছিল, এখন আসছে কোনটা বেশি থাকবে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না। অ্যানালাইসিস নার্ভাসের পেশেন্টগুলো এরা সবসময় স্টারভেশনে থাকে এবং এদের কি থাকে, বেশি স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে থাকে, যে কারণে এদের কর্টিসল লেভেলটা বেশি থাকে। না বাদলে সমস্যা নেই, মনে রাখেন যে অ্যানালাইসিস নার্ভাসে কর্টিসল বেশি পাই আমরা। What of the following medication is most useful in reducing further progression of nephropathy? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। A patient with long-standing type 2 diabetes is found to have a urinary albumin excretion of 300 milligram per liter. বাকি দরকার নাই। তাহলে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস পেশেন্ট, অ্যালবুমিনটা হইতেছে, কোনটা দিব, লিসিনোপ্রিল। তাহলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ক্ষেত্রে ইম্পর্টেন্স আছে এস ইনহিবিটর। আচ্ছা, এস ইনহিবিটরটা কাজ করে কোথায়? ইফারেন্ট আর্টেরিওলে। এটা হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল, এটা হচ্ছে এফারেন্ট আর্টেরিওল। তাহলে এখানে যদি প্রেশার বেশি থাকে, এটাকে আমরা বলি কি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এখানে যে প্রেশার থাকবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশার। তাহলে এফারেন্ট আর্টেরিওলতে আমাদের ব্লাড আসে, এখানে ক্যাপিলারি ফিল্ট্রেশন হয়, ইফারেন্ট আর্টেরিওলতে ব্লাড বের হয়ে যায়। এফারেন্ট আর্টেরিওলটা যদি আমরা ডাইলেট করতে পারি, তাহলে ব্লাড বেশি আসবে, জিএফআর বাড়বে। আবার যদি ইফারেন্ট আর্টেরিওলটা কনস্ট্রিকশন থাকে, তাহলে এখানে প্রেশারটা বেশি থাকবে ক্যাপিলারি লুপটাতে, জিএফআরটা বেশি হবে। অ্যালবুমিনের ক্ষেত্রে কি হয়, এই যে যে ক্যাপিলারি লুপ আছে এখানে, এখান থেকে বেশি বেশি অ্যালবুমিন টিউবুলে চলে আসে। এই অ্যালবুমিনটা কি করে তখন, রেনাল ড্যামেজ করে। তাহলে আমরা যদি সিগারেটিতে নেফ্রোপ্যাথি কমাইতে চাই, বা গ্লোমেরুলার যে পেশেন্ট লাগে যদি নেফ্রোপ্যাথি কমাইতে চাই, তাহলে অ্যালবুমিন যে লস হইতেছে এটা কমাইতে হবে, যে গ্লোমেরুলার যে অ্যালবুমিনটা টিউবুলে চলে যাচ্ছিল। তো এটা কমাইতে হলে কি করতে হবে, আমরা ইফারেন্ট আর্টেরিওলের প্রেশারটা কমাইতে পারি। ইফারেন্ট আর্টেরিওলে যদি প্রেশার কম হয়, তাহলে ইফারেন্ট আর্টেরিওল গুলো ডাইলেটেড হবে। ডাইলেট হলে কি হবে, এখান থেকে ফ্লুইড গুলো বেঁধে চলে যাবে। এই এখানে যে ক্যাপিলারি লুপটা, এখানে ফিল্ট্রেশন প্রেশারটা কম হবে, অ্যালবুমিন লসটা কম হবে। তাহলে ইফারেন্ট আর্টেরিওলে ডাইলেশন করে কে, এসি ইনহিবিটর। তাহলে এসি ইনহিবিটর দিলে সুবিধা কি, ইফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট হবে। ইফারেন্ট আর্টেরিওল যদি ডাইলেট হয়, তাহলে গ্লোমেরুলার ফিল্ট্রেশন প্রেশারটা কম হবে, অ্যালবুমিন লসটা কম হবে, টিউবুলার ড্যামেজ গুলো কম হবে। তাহলে এই মেকানিজম ভিত্তি করে আমরা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি বা গ্লুমেরুলার পেশেন্ট আছে তাদেরকে এস ইনহিবিটর চয়েস করি। তাহলে গ্লুমেরুলার যেগুলো আছে দেখবেন ওখানে আমরা ট্রিটমেন্ট চয়েস হিসেবে ইউজুয়ালি এস ইনহিবিটর ইউজ করে থাকি। তাহলে এখানে অ্যান্সার আছে লিসেনোপ্রিল। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ দিস পেশেন্টস থাইরোটক্সিকোসিস?
32-year-old woman suffering from intermittent tachycardia, panic attacks, and several days. No significant medical history. Takes several vitamin and mineral supplements. On examination, there is no ocular signs, no obvious goiter. Thyroid stimulating hormone level less than 0.05, T3 level 40. মানে পেশেন্টের থাইরয়েড পেশেন্ট, আর কিছুই নাই, goiter নাই, ocular sign নাই। সলিটারি থাইরয়েড না, সলিটারি টক্সিন নডিউলে সাসপেক্টও কিছু নাই কিন্তু। তাহলে এরকম যদি একটা কোনো পেশেন্ট পান যে শুধু থাইরয়েড আর কিছুই নাই, তাহলে থাইরয়েড মোস্ট কমন কজ কোনটা? গ্রেভস ডিজিজ। তাহলে কোনো পেশেন্ট যদি আমরা দেখি থাইরয়েড পেশেন্ট আর কোনো সিনারি নাই সাথে, এটা ডায়াগনোস হবে গ্রেভস ডিজিজ। কোনো পেশেন্ট যদি হাইপোথাইরয়েডিজম হয়, কিছু না পায়, তাহলে হাসিমো থাইরয়েডিটিস। তাহলে যেটা মোস্ট কমন কজ, কোনো কিছু না পেলে সেটা আমরা ডায়াগনোস করবো। আর সাথে যদি ওকুলার সাইন থাকে, তারপর হচ্ছে বুড়ি থাকে, কোনো সাইন নাই, এটা অন্য সাসপেক্টেও কোনো সাইন নাই, সলিটারি টক্সিক নোডুল বলবো, টক্সিক নোডুলের পক্ষে তো কিছু নাই। এরকম যদি কোনো কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা মোস্ট কমন, যেমন গের যে সম্ভবত 80 বা 90% ক্ষেত্রে হচ্ছে থাইরয়েড কজ। তাহলে এরকম যে সিনারিগুলোতে আপনার স্পেসিফিক কোনো ক্লু থাকবে না, সেক্ষেত্রে মোস্ট কমন যেটা কজ, সেটা হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে। এটাও এই কোশ্চেনটা দেওয়া হচ্ছে যে পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন বোঝানোর জন্য আর কি। না, টক্সিন নডুলে গয়টা থাকবে না ঠিক আছে, কিন্তু গ্রেপস ডিজিজে গয়টা থাকবে এমনও না। গ্রেপস হচ্ছে গয়টার বাধাও হইতে পারে, গয়টা সহ হইতে পারে, ওকুলার সাইন সহ হইতে পারে, নাও হইতে পারে, এটার জন্য দেওয়া আর কি। টক্সিক নডুল থাকলে সেক্ষেত্রে আপনাকে কোশ্চেনে ক্লু দেওয়া থাকবে, থাইরয়েড স্ক্যান বা রেডিওয়াইডিন আপটেকে, যে এটা ফোকাল জায়গাতে আপটেক বেশি, এই ধরনের মেনশন করা থাকবে। যদি এই ধরনের কোনো মেনশন না থাকে, সেক্ষেত্রে আপনাকে ডায়াগনোসিস গ্রেপস ডিজিজ হবে। Secretion of which of the following substance by the tumor is most likely to be responsible? A 73-year-old woman presents with weight loss and is found to have a serum calcium concentration 3.22 millimole per liter. PTA is low, phosphate is just below the lower limit of normal, skeletal survey is normal. She undergoes investigation for malignancy and found to have gastric carcinoma. তাহলে পেশেন্টের গ্যাস্ট্রিক কার্সিনোমা আছে, ক্যালসিয়াম বেশি, PTH লো, ফসফেট লো। এক্সিলেন্ট। তাহলে ডায়াগনোসিস হচ্ছে প্যারাথয়েড হরমোন রিলেটেড পেপটাইড। তাহলে কার্সিনোমা, গ্রানুলোমেটাস ডিজিজ, থাইরোটক্সিকোসিস, অ্যাডিসোনাল ডিজিজ, এগুলোতে ক্যালসিয়াম লেভেল বেশি থাকে, এখানে থেকে পিটিএস লেভেল থাকে কম। তাহলে ক্যালসিয়াম লেভেল হাইপার ক্যালসিয়াম কজগুলো এখানে দুই ভাগে ভাগ করতে পারি, উইথ ইনক্রিজড পিটিএইচ আর একটা হচ্ছে ডিক্রিজড পিটিএইচ। তাহলে গ্যাস্ট্রিক কার্সিনোমা, তারপর হচ্ছে স্কোয়ামাস সেল লাং কার্সিনোমা, এগুলোতে কি হয়, প্যারাথয়েড হরমোন রিলেটেড প্রোটিন রিলিজ হয়। প্যারাথয়েড হরমোন রিলেটেড পেপটাইড। প্যারাথয়েড হরমোন রিলেটেড পেপটাইড রিলিজ হলে এটা কি করে, ক্যালসিয়াম লেভেল বাড়ায়। বডিতে যখন ক্যালসিয়াম বেড়ে যাবে তখন কি হবে, এ কি করবে, প্যারাথয়েড গ্ল্যান্ডকে সাপ্রেস করবে। এখানে প্যারাথয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা নাই, প্যারাথয়েড গ্ল্যান্ডকে সাপ্রেস যদি করে তখন কি হবে, পিটিএস লেভেলটা কমে যাবে। যে কারণে এই কজগুলোতে কি হয়, প্যারাথয়েড হরমোনটা কম পাওয়া যায়। তাহলে ম্যালিগনেন্সি, গ্রানুলোমেটাস ডিজিজ, থাইরোটক্সিকোসিস, থায়াজাইড, অ্যাডিসনস, এই ধরনের যেগুলো ডিজিজ আছে, এগুলোতে প্যারাথয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকে না। এগুলোতে আদার্স কজে ক্যালসিয়াম বাড়ে, এবং ক্যালসিয়ামটা যখন বাড়ে তখন প্যারাথয়েড গ্ল্যান্ডের ক্যালসিয়াম সেন্সিটিভ রিসেপ্টর আছে, সেটাকে সেন্স করে, প্যারাথয়েড গ্ল্যান্ড থেকে পিটিএস সিক্রেশন কমায় দেয়।
তাহলে পিটিএ সিক্রেশন যদি কম থাকে, ক্যালসিয়াম যদি বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই কজগুলো চিন্তা করবো। আর যদি হাইপারপ্যারাথিটিজম হতো সেক্ষেত্রে পিটিএস আমরা বেশি পাইতাম, ক্যালসিয়াম বেশি পাইতাম। তাহলে এখানে মেইন কি সাবস্টেন্স রিলিজ হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইড। তাহলে এরকম আরেকটা সিনারিও পাওয়া যেতে পারে ইস্ট কমার্শিয়াল লাং কার্সিনোমাতে। What is the most likely diagnosis? The 29-year-old man brought to the emergency department found unconscious by the ambulance, having collapsed at a darts match. His family history reveals a brother with type 1 diabetes. A blood test shows the following results: glucose 1.1 millimole per liter, insulin more than 500 picomole per liter, C-peptide less than 0.2 picomole per liter. তাহলে গ্লুকোজ কম আছে, ইনসুলিন বেশি আছে, সি পেপটাইডটা আবার কম আছে। তাহলে ইনসুলিন এবং সি পেপটাইড এই দুটো আমাদের জন্য ইম্পর্টেন্ট। হাইপোগ্লাইসেমিয়াতে গ্লুকোজ কম থাকবে, এটা ব্যাপার না। তাহলে আমাদের বডিতে যখন ইনসুলিন রিলিজ হয় তখন ইনসুলিন এবং সি পেপটাইড দুইটাই রিলিজ হয়। আর বাইরে থেকে আমরা যে ইনসুলিনটা দিই এখানে শুধু ইনসুলিন থাকে, কোনো সি পেপটাইড থাকে না। তাহলে কোনো পেশেন্ট যদি ইনসুলিন সি পেপটাইড দুইটাই বেশি থাকে, ইন কেস অফ হাইপোগ্লাইসেমিয়া, তার মানে হচ্ছে বডি থেকে বেশি বেশি ইনসুলিন তৈরি হইতেছে। কজ কি কি হইতে পারে? একটা হইতে পারে ইনসুলিনোমা, আর একটা হইতে পারে কি ইনসুলিন সিক্রেটোকক্স। ইনসুলিন সিক্রেটোকক্স গুলো কি করে? বডি থেকেই বেশি বেশি ইনসুলিন তৈরি করে। ইনসুলিন সিক্রেটক্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সালফিনালিউরিয়া। আর যদি বডি বাইরে থেকে আমরা ইনসুলিন দিই তাহলে সেক্ষেত্রে কি হবে? ইনসুলিন বেশি থাকবে যেহেতু ইনসুলিন বাইরে থেকে দেওয়া হচ্ছে। ইনসুলিন যখন বাইরে থেকে বেশি দেওয়া হবে কি করবে? প্যানক্রিয়াসটাকে সাপ্রেস করে রাখবে, বিটা সেল গুলাকে। এর ফলে কি হবে? বডির এন্ডোজেনাস যে ইনসুলিন এবং সি পেপটাইড এগুলো রিলিজ হবে না। এর ফলে কি হবে? সি পেপটাইডটা আমরা কম পাবো, যেহেতু বডি থেকে কোনো ইনসুলিন বা সি পেপটাইড রিলিজ হচ্ছে না। তাহলে ইনসুলিন বেশি সি পেপটাইড বেশি, এর মানে হচ্ছে এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন ইন কেস অফ ইনসুলিনোমা, অথবা হচ্ছে ইনসুলিন সিক্রেটক ড্রাগস যদি পয়জনিং হয় বা টক্সিটি হয়। আর ইনসুলিন বেশি সি পেপটাইড কম, এর মানে হচ্ছে বাইরে থেকে ইনসুলিন দেওয়া হচ্ছে। এখন এই দুইটা বাইরে যদি অন্য কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়, লাইক অ্যাডিসন ডিজিজ বা লিভার ফেলার অ্যাডিসনস অথবা হাইপোপিটেটরিজম, তারপর ম্যালেরিয়া আছে, মনে হয় আরো একটা কজ আছে, অ্যালকোহল হতে পারে। এই কজগুলোতে যদি গ্লুকোজ কমে যায়, হাইপোগ্লাইসেমিয়া হয়, তখন বডির নর্মাল রেসপন্স কি থাকবে? বিটা সেল থেকে ইনসুলিন এবং ইনসুলিন রিলিজ কমায় দেবে, যেহেতু বডিতে গ্লুকোজ কমে গেছে। তাহলে বডি থেকে যদি ইনসুলিন সিক্রেশন কম হয় তাহলে সেক্ষেত্রে সি পেপটাইড সিক্রেশনও কমে যাবে। তাহলে এই তিনটা প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে কোর্স কি। ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া তো গ্লুকোজ কম থাকবে সবগুলাই। এরপর আমরা দেখবো ইনসুলিন এবং সি পেপটাইড দুইটা যদি বেশি থাকে তাহলে ডিফারেন্সিয়াল দুইটা, ইনসুলিন নোমা আর একটা হচ্ছে সালফানিউরিয়া ড্রাগস। ইনসুলিন সি পেপটাইড দুইটাই কম, এর মাধ্যমে তার মানে হচ্ছে লিভার ফেলার হতে পারে, অ্যাডিশনস হতে পারে, হাইপোপিটাইডিজম হতে পারে, মানে আলাদা কজ অফ হাইপোগ্লাইসেমিয়া। আর ইনসুলিন বেশি সি পেপটাইড কম, তার মানে বডি বাইরে থেকে ইনসুলিন দেওয়া হচ্ছে, এন্ডোজেনাস কোনো ইনসুলিন রিলিজ হইতেছে না। তাহলে এই পেশেন্টে কি আছে? ইনসুলিন বেশি আছে, সি পেপটাইড কম আছে, তার মানে পেশেন্ট কি করছে? বাইরে থেকে ইনসুলিন নিছে। ইনসুলিনোমা হলে কি হতো? ইনসুলিন সি পেপটাইড দুইটাই বেশি থাকতো। তাহলে এই ধরনের যে পয়জনিং এর বা ফ্যাকটিসিয়াস হাইপোগ্লাইসিমিয়া এদের ক্ষেত্রে কয়েকটা ক্লু থাকতে পারে। একটা হচ্ছে তার ফ্যামিলিতে কেউ আছে যার ডায়াবেটিস আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, তার মানে তার ড্রাগ অ্যাক্সেস আছে, সে চাইলেই
এইখান থেকে সেটা ইউজ করতে পারেন। সেটা হইতে পারে ওরাল ড্রাগ, হইতে পারে ইনসুলিন। অনেক সময় ক্লু দেওয়া থাকে সাইকিয়াট্রিক পেশেন্ট, যাদের সুইসাইডাল টেন্ডেন্সি থাকে বা সেলফ হার্মের টেন্ডেন্সি থাকে। আরেক হতে পারে এই যে এক্সিলেন্ট নার্স বা ফার্মাসিস্ট, যাদের ইজিলি ড্রাগ অ্যাভেলেবল, মানে ড্রাগ সোর্সে অ্যাক্সেস আছে। তাহলে এই ধরনের কিছু ক্লু অনেক সময় দেওয়া থাকতে পারে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে দেওয়া আছে তার ফ্যামিলি হিস্ট্রি রিভিলস এ ব্রাদার উইথ টাইপ 1 ডায়াবেটিস। তার মানে বাসায় তার টাইপ 1 ডায়াবেটিসের পেশেন্ট আছে, সেই ইনসুলিন নাই, সেখান থেকে সেই ইনসুলিনটা নিয়ে এই কাজটা করছে। এর ফলে তার কি হয়েছে, ইনসুলিন বাইরে থেকে নেওয়ার ফলে ইনসুলিনটা বেড়ে গেছে। আর বডিতে তখন বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিন নেওয়ার ফলে ইনসুলিন বেড়ে গেছে। প্যানক্রিয়াসের বিটা সেল কি করছে, ইনসুলিন এবং সি পেপটাইড রিলিজ করা কমাই দিছে। এর ফলে বডিতে সি পেপটাইডটা নর্মাল রেঞ্জ থেকে কমে গেছে। তাহলে এখানে মেইনলি হচ্ছে ডায়াগনোসিস ফ্যাক্টর হাইপোগ্লাইসেমিয়া ডিউ টু এক্সোজেনাস ইনসুলিন। তাহলে এই রিলেটেড ডিভিশন একটা বক্স আছে, ইনসুলিন এবং সি পেপটাইড কোনটাতে কেমন থাকে, এই রিলেটেড কোশ্চেন গুলো পরীক্ষাতে খুব কমনলি আসে। তাহলে বক্স নামে একটা ফিগার টাইপের আছে, তো ওইটা একটু দেখে নেবেন তাহলে। আচ্ছা, আজকে কোশ্চেন নাই, এগুলো কোশ্চেন। তো আমরা নেক্সট হয়তো আবার এন্ডোক্রাইনটা ডিসকাস করবো। এরপরে আমরা ইনশাল্লাহ ইনফেকশন ডিজিজটা শুরু করবো। ঠিক আছে, আজকের কোনো কোশ্চেন আছে কারো? না থাকলে ক্লাসে পর্যন্ত আসছে। ঠিক আছে, ওয়েলকাম।